হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ডাল্টন সিরিজের পরমাণুর গঠন চ্যাপ্টারে আরেকটা নতুন পার্টের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে এই পরমাণুর গঠন চ্যাপ্টারের থার্ড পার্টির ভিডিও। এই থার্ড পার্টির ভিডিওতে আমরা ডিসকাশন করব পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি নির্ণয়। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের কোনো একটা কক্ষপথে অবতীর্ণ আছে। তো এখানে এই যে ডিস্টেন্স অর্থাৎ ইলেকট্রন থেকে তার যে নিউক্লিয়াস তার কতটা ডিস্টেন্স এটা আমরা মেজার করব আজকে। এছাড়াও এই যে ইলেকট্রনটা কতটা ভেলোসিটি নিয়ে এই কক্ষপথে পরিক্রমণ করছে তার ভেলোসিটি অর্থাৎ ভি আমরা নির্ণয় করব। এবং এখানে যখন ইলেকট্রনটা বর্তমান আছে তার এনার্জি কত অর্থাৎ কোন এনার্জিতে সে রয়েছে সেটাও কিন্তু আমরা আজকে ক্যালকুলেট করব। এবং এই ক্যালকুলেশন প্রসেসটা লং টার্ম প্রসেসও আমরা শিখব এবং কিভাবে ইজিভাবে অর্থাৎ বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা সেটা করতে পারবো সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে নেব। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই ডাল্টন সিরিজটাকে লাইক করনি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করেও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্লাস 11-এর প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এই ডাল্টন সিরিজের মধ্যে কিন্তু কভার আপ করবো তোমাদের 2025-এর উচ্চ 11-এর পরীক্ষার জন্য এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কোনোরকম কোনো এক্সট্রা কথা না বাড়িয়ে। তো তোমরা যারা এখনও পর্যন্ত পেন খাতা নিয়ে বসোনি তারা কিন্তু অবশ্যই পেন এবং খাতাটা নিয়ে কিন্তু বসে পড়ো কাজগুলো করতে। তো দেখো, পরমাণুর এনতম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই যে নিউক্লিয়াস, আমরা যেটাকে নিউক্লিয়াস বলি, সেখানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান কার কার রয়েছে। এই প্রথম পার্টের ভিডিওতে অর্থাৎ পরমাণুর গঠনের প্রথম পার্টের ভিডিওতে আমরা জেনেছিলাম যে পরমাণুর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট তিনটি কণা রয়েছে, যার নাম একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে গিয়ে নিউট্রন। তো তার মধ্যে আমরা জানি যে যে নিউক্লিয়াস যেটাকে বলি সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউট্রন এবং প্রোটন কিন্তু বর্তমান, নিউট্রন এবং প্রোটন কিন্তু বর্তমান, এন এবং পি কিন্তু বর্তমান। এবং এই নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথের মধ্যে কিন্তু যে ইলেকট্রন সেই ইলেকট্রন কিন্তু বর্তমান, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। সো এটা পজিটিভ চার্জ এবং ইলেকট্রনগুলো হয় নেগেটিভ চার্জযুক্ত। তো একটা জিনিস এখন তোমরা ভালো করে বুঝবে। তো দেখো, আমরা যদি একটা সেলের কথা বলি, একটা সেলকে আইডেন্টিফাই করে আমরা পড়াশোনাটা করব। তো দেখো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন একটা নির্দিষ্ট যখন কক্ষপথে ঘুরছে, অর্থাৎ যখন আমরা কোনো একটা সুতার সাহায্যে একটা কোনো একটা মার্কারকে বা কোনো একটা যদি পাথরকে আমরা বেঁধে তাকে ঘোরাতে শুরু করি, তোমরা দেখবে একটা রাউন্ড শেপে কিন্তু সেই পাথরটা ঘুরতে শুরু করবে। কথাটার অর্থ কী না, এই কথাটার অর্থ হচ্ছে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দুই ধরনের ফোর্স কাজ করছে। একটা হচ্ছে ভিতর দিকের আকর্ষণ বল এবং একটা বাইরের দিকের আকর্ষণ বল। দুই ধরনের বল কিন্তু তার মধ্যে কিন্তু কাজ করছে, যে বলের কারণে সে কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলে অর্থাৎ ভি ভেলোসিটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে আমরা ভিতর দিকে একটা বল এবং বাইরের দিকে একটা বল, এই দুটো বল কিন্তু আমরা কি বলবো, ভিতর দিকে যে বলটা কাজ করে তাকে আমরা বলবো অভিকেন্দ্র বল, আর বাইরের দিকে যে বলটা কাজ করবে তাকে আমরা বলবো অপকেন্দ্র বল। প্রত্যেকে কিন্তু খাতায় কিন্তু নোট করবে না, ভিতর দিকে যে বলটা আমাদের কাজ করছে সেই বলটার আমরা কিন্তু নাম দিলাম কি, অভিকেন্দ্র বল, এবং বাইরের দিকে যে বলটা কাজ করছে সেই বলটা কিন্তু আমরা নাম দিলাম কি, অপকেন্দ্র বল। তো এখন একটু ভালোভাবে তোমরা যদি নোটিস করো তাহলে দেখতে পাবে এই যে অভিকেন্দ্র বল দ্বারা যাকে আমরা ডিনোট করছি অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলটা আসলে কি না, অভিকেন্দ্র বলটা হচ্ছে গিয়ে দেখো নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের দ্বারা ভিতর দিকে কাজ করা একটি বল, ভিতর দিকে কাজ করছে এরকম একটা বল কিন্তু হচ্ছে গিয়ে কি না অভিকেন্দ্র বল। তাহলে এই যে অভিকেন্দ্র বল আমরা বলছি, সেই অভিকেন্দ্র বলকে আমরা কি লিখতে পারি না, অভিকেন্দ্র বলকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি বলে লিখলাম, অভিকেন্দ্র বল ইকুয়ালস টু আমরা কিন্তু এটা লিখতে পারি। আবার দেখো, আমরা যদি অপকেন্দ্র বলের কথা বলি, অপকেন্দ্র বল, তাহলে অপকেন্দ্র বল ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এমভি ডিভাইডেড বাই আর। এমভি মাস ইন্টু ভ্যালোসিটি, আর হচ্ছে ব্যাসার্ধ। এই বলটা কার উপর ডিপেন্ড করবে, মাস এবং ভ্যালোসিটির সঙ্গে সমানুপাতিক এবং আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, আর এটা কার সঙ্গে ডিপেন্ড করবে না, এটা হচ্ছে নিউটন এবং প্রোটন দুটো ইলেকট্রন, ঠিক আছে, তাদের আকর্ষণ বলের সঙ্গে তাদের যে ডিসটেন্স সেটা কিন্তু ব্যস্তানুপাতিক, তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে,
সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা একটু আগে বললাম যে যখন অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল উভয় যখন সমান হবে তখন কিন্তু একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘুরবে। তো সেক্ষেত্রে আমরা কি পেয়েছি না অপকেন্দ্র বল অর্থাৎ mv ডিভাইডেড বাই r ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা যদি আবারও ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে v ইকুয়ালস টু কী পাবো আমরা, v সমানে দেখো একটা আর কেটে যাবে, তাহলে v ইকুয়ালস টু আমরা পাবো জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। এটা আমরা কিন্তু পেলাম v ইকুয়ালস টু, প্রত্যেকে কিন্তু এতটা পর্যন্ত খাতায় নোট করে নাও। তাহলে v ইকুয়ালস টু আমরা কী পেলাম, তাহলে এরপরে দেখো এই যে একটা বোর তত্ত্ব অনুসারে আমরা যদি বোর তত্ত্ব অনুসারের কথা বলি তাহলে বোর তত্ত্ব অনুসারে আমরা কি জানি না কৌণিক ভরবেগের মান কি হয়, কৌণিক যে ভরবেগ এই যে এখানে একটা কৌণিক ভরবেগ কাজ করছে, এই কৌণিক ভরবেগের মান কি হয় h/2π। এটা প্রত্যেকে নোট করে নাও, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে। ওকে, দেন চলো তাহলে আমরা বোর তত্ত্ব অনুসারে কি পেলাম, বোর তত্ত্ব অনুসারে পেলাম mvr ইকুয়ালস টু nh/2π কি পেলাম nh/2π n তম কক্ষপথের জন্য। তাহলে এখান থেকে আমরা ভি কি পাবো, এখান থেকে আমরা ভি পাবো nh ডিভাইডেড বাই 2πmr। এটাকে তোমরা কিন্তু 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা ভি ইকুয়ালস টু কি পেলাম জেড স্কোয়ার ডিভাইডেড বাই mr, আর 2 নম্বর সমীকরণে আমরা কি পেলাম ভি ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2πmr। ওকে, এরপরে আমরা কি করব, যেহেতু দেখো আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে mv স্কোয়ার হবে, ভ্যালোসিটি তার স্কোয়ার হবে, একটা মিস্টেক একটা করেছিলাম। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এটা একটু কারেকশন করে নাও প্রত্যেকে। ওকে, সো এখানে দেখো এখানে ভি ইকুয়ালস টু আমরা পেয়েছি nh/2πmr, তো আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু পাবো n স্কোয়ার h স্কোয়ার ডিভাইড বাই 4π² m স্কোয়ার r স্কোয়ার, এটা পাবো নিশ্চয়ই। তো এখন দেখো যদি আমরা এখানের ভি এর ভ্যালু আর এখানের ভি এর ভ্যালু, তাহলে এটাকে 2 নম্বর না দিয়ে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। তাহলে এখানের ভি এর ভ্যালু আর এখানের ভি এর ভ্যালু কিন্তু যদি আমরা ইকুয়াল করে দিই, কারণ আমি একই ইলেকট্রনের ক্ষেত্রে দুটার মান বের করেছি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো দেখো আমি এই সাইডটা একটু মোছার চেষ্টা করছি, তোমরা কিন্তু প্রত্যেক খাতায় নোট করতে যাবে। দেখো আমরা কি পেলাম n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4π² m স্কোয়ার r স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই mr। তো আমরা এখানে কি বের করব, রেডিয়াস বের করব, অর্থাৎ তার ব্যাসার্ধ বের করব। তাহলে একটা আর কেটে যাবে, একটা আর কেটে গেলে তাহলে r ইকুয়ালস টু কী হবে, r ইকুয়ালস টু হবে n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4π² m স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা r ইকুয়ালস টু কী পেলাম, r ইকুয়ালস টু পেলাম আমরা n স্কোয়ার h স্কোয়ার 4π² m জেড স্কোয়ার। প্রত্যেকে এতটা অবধি নোট করে নাও, প্রত্যেকে এতটা অবধি কিন্তু নোট করে নাও। এতটা অবধি যদি নোট হয়ে গিয়ে থাকে একটু প্রত্যেকে এখানে নোটিস করবে, এই জায়গাটা প্রত্যেকে একটু নোটিস করবে। এখানে এটা হচ্ছে লং টার্ম, আমরা কোনো কক্ষপথের ক্ষেত্রে অর্থাৎ n তম কক্ষপথের ক্ষেত্রে তার r এর ভ্যালুটা কিন্তু আমরা এইখানে পুট করে আরামসে বের করে নিতে পারবো। বাট এটা শর্ট ট্রিক্স কী রয়েছে, অর্থাৎ কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এত বড় ভ্যালু আমরা মনে রাখবো কেন, এখানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট রয়েছে, এখানে h প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট রয়েছে, ই ইলেকট্রনের আধান রয়েছে, m ইলেকট্রনের ভর রয়েছে, পায়ের একটা ভ্যালু রয়েছে, জেডের একটা মান রয়েছে, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট করে মান রয়েছে। তো তারপরেও আমরা এর যে ভ্যালু সেই ভ্যালু আমরা কেন লং টার্ম প্রসেসে ইউজ করব। সো দেখো এখানে যদি আমরা বলি আর এন ইকুয়াল টু আমরা কী বলতে পারি, যদি আমরা ফুল টার্মগুলো যারা ধ্রুবক তাদেরকে যদি আলাদা করি তাহলে h স্কোয়ার ডিভাইডেড বাই 4π², তারপরে আমরা যদি বলি m স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, এগুলা প্রত্যেকটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ এদের মান কিন্তু প্রত্যেকের জন্য কি সমান। তো বাকি রইল কি, বাকি রইল দেখো উপরে রইল n স্কোয়ার আর নিচে রইল দেখো জেড।
তাহলে এটা যদি আমরা বলি তো এখান দেখো এই প্রত্যেকটার মান যদি আমরা ক্যালকুলেটারে পুট করে দিই তাহলে এর অ্যান্সার যেটা আসবে আর এন ইকুয়ালস টু 0.53 ইন্টু এন স্কোয়ার জেড অ্যামস্ট্রং। কত বললাম? এন স্কোয়ার জেড অ্যামস্ট্রং। এই যে টার্মটা অর্থাৎ এই যে ব্যাসার্ধ নির্ণয়ের যে রিলেশন, এই রিলেশনটা তোমরা কিন্তু মনে রাখবে। অর্থাৎ যে কোনো কক্ষপথের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয়, যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ থ্রো করি, এই সাইডটা প্রত্যেকে একটু তুলে না, তারপরে আমি এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন দিয়ে তোমাদেরকে আবার ক্লিয়ার করে দেবো। ওকে, হয়ে গেছে তোলা? তো দেখো আমি যদি একটা সিম্পল একটা কোশ্চেন তোমাদের জন্য থ্রো আউট করি যে হিলিয়াম আয়নের 2 নম্বর বোর কক্ষের ব্যাসার্ধ কত, এটা যদি তোমাকে কোশ্চেন করা হয়, তাহলে দেখো আমরা কি জানি, আর এন ইকুয়ালস টু আমরা কি জানি না, আর এখানে এন বলতে কত, আর 2 ইকুয়ালস টু আমরা কি জানবো 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রং, এটা আমরা জানি। তো এখানে 0.53 আমি মান বসিয়ে দিলাম ইন্টু আমরা এন মানে আমরা কি জানি, এন কথার অর্থ হচ্ছে গিয়ে বোর কক্ষের নাম্বার। তাহলে বোর কক্ষের সংখ্যা কত এখানে বলে দিয়েছে 2, তাহলে 2 তার স্কোয়ার মানে 4, আর জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা, এইচ এর কত হয়, প্রোটন সংখ্যা 2 হয়, তাহলে আমরা লিখবো 2, কাটাকাটি করলে কত হবে 2, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 601 অ্যামস্ট্রং, এটা হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা রাখি প্রত্যেকে একদম ইজিলি বুঝতে পারছো যে আমরা কতটা সহজভাবে কোনো একটা আয়ন, একটা পরমাণু বা যার কারোরই হোক না কেন তার ব্যাসার্ধ আমরা কতটা ইজিলি আমরা কিন্তু বের করে নিতে পারবো। তো এরপরে যদি আমরা ভেলোসিটির কথা বলি, তাহলে বেগের যদি কথা বলি, তাহলে বেগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো বেগ, তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো না, ভি ইকুয়ালস টু আমরা একটু আগে পেয়েছিলাম 2 নম্বর সমীকরণে, ভি ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর, এটা আমরা পেয়েছিলাম। সো এখানে দেখো আর একটা ব্যক্তি রয়েছিল, তো আমরা যদি আবারও ভেঙে লিখি তাহলে এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম ইন্টু 1 বাই আর। এখানে যে আমরা এই আর এর এই ভ্যালুটাকে পুট করে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এনএইচ ডিভাইডেড বাই 2 পাই এম ইন্টু 1 বাই কি পেলাম 1 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এম স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমরা পাবো। এটা যদি আমরা ক্যালকুলেশনে চাপাই তাহলে কি হবে, এনএইচ 2 পাই এম ইন্টু 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। কাটাকাটি করলে দেখো নিচে একটা করে এন একটা করে এইচ পড়ে থাকবে, ওপরে 2 2 কেটে গেল, পাই কেটে গেল, এম কেটে গেল, তাহলে অ্যান্সার দেখো রইল 2 পাই এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ। এটা কি বেরোলো, ভেলোসিটি, বেগ। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো, তাহলে একটু ভালোভাবে নোটিস করো, আমরা বেগ ইকুয়ালস টু কি পেলাম 2 পাই এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ। তাহলে এখানে যেমনভাবে আমরা কিন্তু আর এর ভ্যালুটা একটা শর্ট ফর্মে করে আমরা সহজেই একটা ক্যালকুলেশন করে ফেললাম, সেরকমভাবে যদি আমরা এক্ষেত্রে বের করার চেষ্টা করি তাহলে কি করব, দেখো প্রত্যেকে এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা করতে চাইবো ভেলোসিটি ইকুয়ালস টু আমরা কি পেলাম, ভি ইকুয়ালস টু আমরা পেলাম 2 পাই এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ, তাই তো। এখানে কে কনস্ট্যান্ট আমরা আলাদা করে দেবো, 2 পাই এম और ই এরা কিন্তু কনস্ট্যান্ট, নিচে এইচ কিন্তু কনস্ট্যান্ট, তাহলে বাঁচলো হচ্ছে দেখো উপরে হচ্ছে জেড আর নিচে হচ্ছে কি এন। তাহলে আমরা যদি এর প্রত্যেকটার ভ্যালু অর্থাৎ পায়ের ভ্যালু, 2 এর ভ্যালু, এম এর ভ্যালু এবং জেড এর ভ্যালু প্রত্যেকটা যদি ভ্যালু আমরা কিন্তু বসিয়ে দিই তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আসবে 2.18 ইন্টু 10⁶, কত বললাম 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। কি বললাম, মিটার পার সেকেন্ড। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, এটা এবং এটা, এই দুটো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো এখান থেকে যদি আমরা সেম যে কোশ্চেনটা তোমাদেরকে থ্রো আউট করেছিলাম সেই সেম কোশ্চেনটা যদি অ্যান্সার আমরা এক্ষেত্রে বের করতে চাই, এই যে ওই যে এইচ ই প্লাস এর সেকেন্ড বোর কক্ষের বেগ কত হবে
না ভেলোসিটি ইকুয়ালস টু হবে 2.18 ইন্টু 10⁻6। জেড এর ভ্যালু কত হবে না এখানে জেড হবে গিয়ে 2 আর এটা হবে 2 2 2 কেটে গেল, তাহলে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2.18 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। এইভাবে কিন্তু আমরা ইজিলি যে কোনো কোশ্চেনের কিন্তু অ্যান্সার আমরা কিন্তু করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু ইজিলি আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে নিতে পারবো একদম চুটকির মাধ্যমে। তো তোমরা এরপরে আমরা কি করবো, এনার্জি টার্ম নিয়ে কিন্তু পড়বো। তো এনার্জি টার্ম পড়ার আগে যদি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে কিন্তু লাইক কিন্তু দিতেই হবে অ্যান্ড কমেন্ট করে জানাতে হবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা কিন্তু দেখছো। তো এরপরে আমরা চলে আসবো এনার্জি টার্ম। তো দেখো এনার্জি টার্ম বলার পূর্বে তোমাদেরকে বলি, সো টোটাল যে এনার্জি, সেই টোটাল এনার্জি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি না, টোটাল এনার্জি ইকুয়ালস টু আমরা জানি মোট শক্তি আমরা বলেছিলাম কক্ষপথের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব, তার শর্ট টার্ম নিয়ে আলোচনা করব, করে দিয়েছি কমপ্লিট। গতিবেগ নিয়ে আলোচনা করব, করে দিয়েছি। শর্ট টার্ম নিয়ে আলোচনা করব, করে দিয়েছি। এবং বাকি রইল শক্তি। আজকের ভিডিও শক্তি ইজ দ্য লাস্ট। সো দেখো আমরা যদি শক্তির কথা বলি, মোট শক্তি, এই মোট শক্তিকে কি বলা হয়, টিই টোটাল এনার্জি ইকুয়ালস টু কি হয়, টোটাল এনার্জি ইকুয়ালস টু হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি। সো এই যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, তো এখানে আমি যে লিখলাম এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম রয়েছে, প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে। এখানে একটা কোশ্চেন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেওয়া থাকে, টোটাল এনার্জিটা দিয়ে দিল বা বের করতে বললো, তার সাথে সাথে তোমাকে কাইনেটিক এনার্জি এবং তার পোটেনশিয়াল এনার্জিও কিন্তু ক্যালকুলেট করতে বলা থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি তিনটা টার্মের আলাদা আলাদা ভ্যালু আলাদাভাবে বের করানোর চেষ্টা করো, তোমার টাইম কিন্তু অনেকটাই নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এই টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি রিলেশন আমরা কীভাবে বের করব, অর্থাৎ কিভাবে আমরা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে বা রিলেটেড করে কাইনেটিক এনার্জি এবং কাইনেটিক এনার্জির সঙ্গে কিভাবে রিলেটেড করে পোটেনশিয়াল এনার্জি, আমরা কিন্তু এটা দেখে নেব। তো সর্বপ্রথম আমরা এই দুটো টার্ম অর্থাৎ দুটো এনার্জির টার্ম নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব। সো এই পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি না, ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টিগ্রেশনস অফ ফোর্স অফ অ্যাট্রাকশন। তো যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু আমরা কি জানি না, ফোর্স অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু কি হয় না, এটা কে আমরা ধ্রুবক ইউজ করব। আমরা দেখেছি যে লিখেছিলাম জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, তো এখানে লিখবো জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ডিআর, কত লিখবো ডিআর। তো এটা যদি সামেশন হয়ে যায়, সামেশন বলছি, ইন্টিগ্রেশন যদি হয়ে যায় মাইনাস আসবে কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা হলো গিয়ে পি পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কি পেলাম, মাইনাস কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা কিন্তু আমরা পেলাম পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু। এরপরে আমরা যদি কাইনেটিক এনার্জির গল্প বলি, তো আমরা কি পেয়েছিলাম, তো এরপরে দেখো আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা কি না কে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। আমরা যদি এখানে যখন এম ভি স্কোয়ার ইকুয়ালস টু বলি, তাহলে কি হবে না কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা কিন্তু আমরা পেলাম এম ভি স্কোয়ার ইকুয়ালস টু। এবার দেখো এটা পেলাম আমরা কিন্তু এম ভি স্কোয়ার ইকুয়ালস টু। এবারে আমরা কি জানি, কাইনেটিক এনার্জি অর্থাৎ কে ইকুয়ালস টু আমরা কি জানি, হাফ অফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে হাফ অফ যদি এম ভি স্কোয়ার হয়, তাহলে হাফ অফ কি হবে, এম ভির মান কত না কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, অর্থাৎ কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2r, এটা পেলাম আমরা কিন্তু কাইনেটিক এনার্জি অর্থাৎ কে। ভালোভাবে প্রত্যেকে কিন্তু নোটিস করবে, এটা আমাদের কে, এটা আমাদের পি, এতটা অবধি প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও। এরপরে আমরা কিন্তু রিলেশন দেখব, অর্থাৎ টি কে এবং পির মধ্যে কি কি রিলেশন রয়েছে। তো এতটা পর্যন্ত যদি প্রত্যেকে তোলা হয়ে গিয়ে থাকে, তো আমি এই উপরটা একটু মুছলাম। দেখো এরপর আমরা একটু আগে জেনেছি যে টোটাল এনার্জি ইকুয়ালস টু পি পোটেনশিয়াল এনার্জি প্লাস কে কাইনেটিক এনার্জি। তাহলে এক্ষেত্রে যদি আমি মানগুলো পুট করি, তাহলে কি হবে, মাইনাস অফ কে
জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2r। দেখো দুজনের মান কিন্তু আমি পুট করে দিলাম। তাহলে এদের যদি লসাগু করি তাহলে অ্যান্সার কত আসবে 2r। তাহলে এর সঙ্গে এটা 2 গুণ হবে, তাহলে 2 যদি একটা গুণ করে দিই সিম্পলি, এর সঙ্গে যদি একটা আমরা 2 গুণ করে দিই তাহলে কি আসবে 2 গুণ করলে, এর সঙ্গে 2 গুণ করলে 2k মাইনাস 2k জেড স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, মানে অ্যান্সার আসবে মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r। এটা কিন্তু অ্যান্সার আসবে। অর্থাৎ টিই, ভালোভাবে নোটিস করো, টিই টোটাল এনার্জি ইকুয়ালস টু আমরা পেলাম মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r। এটা কিন্তু আমরা পেলাম টোটাল এনার্জি। কি এনার্জি? টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি এটা, পোটেনশিয়াল এনার্জি এটা, কাইনেটিক এনার্জি এটা। আমি যদি একটা রোতে প্রত্যেকটা এনার্জিকে লিখি, ভালোভাবে নোটিস করো, টোটাল এনার্জি মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r। ওকে, তারপরে যদি আমি কমা দিয়ে লিখি পোটেনশিয়াল এনার্জি মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই আর, তারপরে যদি আমি লিখি কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r। ভালোভাবে নোটিস করো, এই যে টোটাল এনার্জি আমি নিচে লিখলাম এটা টোটাল এনার্জি, এই টোটাল এনার্জির সঙ্গে এর রিলেশন কি ভালোভাবে নোটিস করো, মাইনাস মাইনাস আছে, জেড জেড আছে, কে আছে, ই আছে, এখানে দেখো 2 আছে, এখানে দেখো 2 নেই। তার মানে আমি টোটাল এনার্জি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, টোটাল এনার্জি ইকুয়ালস এটা কার নাম পি, তাহলে আমরা বলতে পারি যে পিই ডিভাইডেড বাই 2। দেখো পি এর সঙ্গে ডিভাইডেড বাই 2 করে দাও, এখানে একটা 2 বসিয়ে দাও, তাহলে টোটাল এনার্জি এটা তো পি। আমি যদি পি নিচে একটা 2 বসিয়ে দিই তাহলে দেখো এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, মানে কি পি ডিভাইডেড বাই 2। ওকে, আবার দেখো আমি যদি এটাকে কেই বলি, তাহলে এখানে দেখো কে জেড স্কোয়ার 2r আছে, শুধুমাত্র এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নেই। যদি আমি একটা মাইনাস এখানে গুণ করে দিই, আমি যদি এই কাইনেটিক এনার্জি আগে থেকে যদি মাইনাস গুণ করে দিই তাহলে কিন্তু আমার চলে আসবে মাইনাস। অর্থাৎ আমরা বলতে পারি কি না মাইনাস অফ কে ই, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, আমি যদি নিচটা একটু মুছে ভালো করে ফ্রেশ করে লেখার চেষ্টা করি, প্রত্যেকটা এনার্জিটা আমাদের অলরেডি লেখা আছে, আমরা লিখবো টি টোটাল এনার্জি ইকুয়ালস টু হাফ অফ পিই অর মাইনাস অফ কে, এটা কিন্তু আমাদের বেরোবে। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও। তাহলে যদি এই টপিকের সাপেক্ষে যদি আমরা একটা সিম্পল কোশ্চেন থ্রো করি, এখনও কিন্তু আমাদের যে কমপ্লিট হয়ে যায়নি ম্যাথটা, মনে রাখবে, কারণ এখানে যে টোটাল এনার্জি যে ভ্যালুটা বেরিয়েছে, টোটাল এনার্জির ভ্যালুটা এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো না টোটালি। তো এর জন্য আমরা শর্ট ট্রিক্সও জানবোই। আমরা অলরেডি প্রথমে বলেছি যে আমরা এরও কিন্তু শর্ট ট্রিক্স জানবো, তো এরও শর্ট ট্রিক্স আমরা একটু পরে কিন্তু জানবো। তো সবার প্রথমে একটা কোশ্চেন তোমাদেরকে বলি, ধরো তোমাকে কোনো একটা হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড বোর কক্ষে যে এনার্জি, সেই এনার্জি পোটেনশিয়াল এনার্জি না টোটাল এনার্জি ধরো সাপোজ দেওয়া আছে 2.32 × 10⁻19 ইভি পার অ্যাটম, এরকম একটা এনার্জি দেওয়া আছে। তাহলে আমরা যে পোটেনশিয়াল এনার্জি যদি বের করতে বলে, ভালোভাবে নোটিস করো, আমরা টোটাল এনার্জির সঙ্গে পোটেনশিয়াল এনার্জির আমরা কি রিলেশন জানি না পি ডিভাইডেড বাই 2। তাহলে পোটেনশিয়াল এনার্জি বের করতে বলছে, টোটাল এনার্জি দেওয়া আছে, তাহলে টোটাল এনার্জির সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই, অর্থাৎ টোটাল এনার্জি গুণিত যদি 2 করে দিই তাহলে আমরা কিন্তু বেরিয়ে যাবে পি। অর্থাৎ আমি যদি এই ভ্যালুটা বসিয়ে এখানে 2 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমার মান চলে আসবে পি। ওকে, ক্যালকুলেট করে নিবে আরামসে। তো এরপরে চলে আসো আমরা নেক্সট, এই 3টা টার্ম প্রত্যেকে আসার আগে তুলে নিয়েছ, এরপর চলে আসো নেক্সট। আমরা এখানে কি পেয়েছি এতক্ষণ পর্যন্ত, টি ইকুয়ালস টু পেয়েছি মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2r। এখানে দেখো আর বলে একটা টার্ম আছে, আর বলে আছে না, মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 1/r আছে, 1/r। তো আমরা কি করব, এখানে যে 1/r আছে সেখানে r এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে কি হবে মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2। ওকে, তাহলে হবে কি নিচে n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার m স্কোয়ার z স্কোয়ার। ওকে, এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি আমরা কত পেলাম, মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2। আর এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে 2 কাটবে। ওকে,
আর 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 কেউ কাটবে না। যদি না কাটে তাহলে আমার অ্যান্সারটা আসবে -2k পাই স্কোয়ার এম স্কোয়ার জেড জেডে জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n স্কোয়ার e স্কোয়ার। এই যে এত বড় টোটাল এনার্জির একটা টার্ম, এই এত বড় টোটাল এনার্জির একটা টার্মে যদি তুমি ক্যালকুলেশন করো যে কোনো ম্যাথে, সেটা বোর্ড এক্সাম হোক বা তোমার কম্পিটিটিভ এক্সাম, তো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটাই টাইম কিন্তু লস হবে। তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে এখানে কোন কোন টার্মগুলো আমাদের জন্য কিন্তু ধ্রুবক টার্ম, সেই ধ্রুবক টার্মগুলোকে কিন্তু আমরা এরপর বাদ দিয়ে দেবো। তো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, একটু যদি ক্যালকুলেশনে চাপাই, তাহলে টোটাল এনার্জি টিই ইকুয়ালস টু আমরা কি দেখো, ভালোভাবে নোটিস করলে দেখতে পাবে এখানে দেখো জেডটা আর এনটা বাদ দিলে প্রত্যেকে কিন্তু ধ্রুবক। তাহলে আমরা যদি এখানে এর মানটা পুট করে দিই তাহলে অ্যান্সার আসবে -13.6 ইন্টু উপরে জেড স্কোয়ার, নিচে হচ্ছে এন স্কোয়ার, আর এর যে একক সেটা হবে ইভি পার অ্যাটম। প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে, কি বললাম, ইভি পার অ্যাটম। এরপর আমাদেরকে জানতে হবে যে ইভি 1 ইভি ইকুয়ালস টু কত জুল। প্রত্যেক যে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই যে 1 ইভি সমান কত জুল, 1 ইভি সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। প্রত্যেকে কিন্তু খাতায় নোটিস করবে, খাতায় কিন্তু নোট করবে। এটা কোনো সময় যদি টোটাল এনার্জি বের করো এবং সেটা যদি ইভি এককে বেরোয়, এই সূত্রটা প্রয়োগ করলে ইভি এককে বেরোবে, তার সঙ্গে সিম্পলি তোমরা কি করবে 1.6 ইন্টু 10⁻⁹ গুণ করে দিলে সেটা চলে আসবে কোন এককে, সেটা চলে আসবে জুল পার অ্যাটম এককে। অর্থাৎ টোটাল এনার্জি আমরা যদি ডাইরেক্ট আরেকটা সূত্র লিখি তাহলে হবে -13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ ওকে ইন্টু জেড স্কোয়ার এন স্কোয়ার জুল পার অ্যাটম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে কিন্তু এর একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা লিখবে, তার সঙ্গে আমরা লিখবো জেড স্কোয়ার এন স্কোয়ার জুল পার অ্যাটম ডাইরেক্ট। এটা হচ্ছে গিয়ে টোটাল এনার্জির টার্ম। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো, এতটা পর্যন্ত প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো। এতটা পর্যন্ত যদি প্রত্যেকের হয়ে গিয়ে থাকে, তো এরপরে আমরা কিন্তু একটা ইলেকট্রনের যে নেচার রয়েছে সেই ইলেকট্রনের নেচার সম্পর্কে 2-4 লাইন আমরা কিন্তু জেনে নেব। তো ইলেকট্রনের নেচার সম্পর্কে যদি আমরা জানতে চাই, সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এই যে আমরা প্রথম দিন থেকে বলে আসছি এক্সাইটেড স্টেট, গ্রাউন্ড স্টেট, অর্থাৎ শক্তি স্তর এবং ভূমি স্তর। এই শক্তি স্তর আর ভূমি স্তর জিনিসটা কি না, লিখো ইলেকট্রনের ভূমি স্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেট, ইলেকট্রনের ভূমি স্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেট অর্থাৎ জিএস, আমি শর্ট ফর্মে লিখলাম জিএস, গ্রাউন্ড স্টেট। কাকে বলবো না, ইলেকট্রন যখন তার সর্বনিম্ন কক্ষপথে অর্থাৎ n ইকুয়ালস টু 1, ইলেকট্রন যখন তার সর্বনিম্ন, কি বললাম, সর্বনিম্ন কক্ষপথে অর্থাৎ n ইকুয়ালস টু 1 এ থাকে, তাকে কি বলবো আমরা, তাকে আমরা জিএস অর্থাৎ গ্রাউন্ড স্টেট বলবো। n ইকুয়ালস টু যখন 1 হবে দ্যাটস কল্ড জিএস অর্থাৎ গ্রাউন্ড স্টেট। আর এক্সাইটেড স্টেট অর্থাৎ ইএস শক্তি স্তর আমরা কাকে বলবো না, যখন ইলেকট্রন তার n ইকুয়ালস টু 1 তম কক্ষপথ অর্থাৎ ভূমি স্তর বাদ দিয়ে n ইকুয়ালস টু 1 ছাড়া 2, 3, 4, 5 ডট 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 তম কক্ষপথে থাকে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো এক্সাইটেড স্টেট। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে, একে আমরা কি বলবো, এক্সাইটেড স্টেট। তাহলে আমরা জিএস স্টেট কোনটা আমরা বুঝতে পারলাম, এক্সাইটেড স্টেট আমরা কোনটা বুঝতে পারলাম। এরপরে ধরো সাপোজ কোনো একটা ইলেকট্রন সে n তম কক্ষপথে অবতীর্ণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে, সেই নির্দিষ্ট কক্ষপথে এখানে কি আসতে তার এক্সাইটেড স্টেট অর্থাৎ এক্সাইটেড যে এনার্জি ইই, এক্সাইটেড এনার্জি এর ভ্যালু কত হবে, এক্সাইটেড এনার্জির ভ্যালু কত না, এক্সাইটেড যে এনার্জি তার ভ্যালু হবে, আমরা যদি ডেল ই দ্বারা ডিনোট করি, ডেল ই ইকুয়ালস টু হবে ই অফ n মাইনাস ই অফ 1, ই অফ n মাইনাস ই অফ 1, অর্থাৎ n তম কক্ষপথে ওই ইলেকট্রনের ব্যাসা ও এনার্জি এবং 1 নম্বর কক্ষপথে তার এনার্জি। আমরা
না দেখো এনার্জির পরিবর্তনটা কি হবে না, আমরা এনার্জির যে টার্মটা আমরা কি জানি -13.6 আর ওপরে হয় কি, ওপরে হয় জেড স্কোয়ার, নিচে হয় এন স্কোয়ার মাইনাস অফ 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা লিখতে পারি 13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার প্লাস 13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার। আবার দেখো আমরা যদি এখানে 1 নম্বর সেলের কথা বলি, তার মানে এর ভ্যালুটা হয়ে যাবে 1, তার মানে 1। ওকে, আমরা যদি 13.6কে কমন নিয়ে নিই, এটা মাইনাস আছে আগের দিকে, 13.6কে কমন, সাথে যদি জেড স্কোয়ারকে কমন নিয়ে নিই, তাহলে দেখো এই টার্মটার কথা পাবো, এখানে 1 পড়ে থাকবে, একে আগের দিকে লিখলাম, এর মাইনাস টার্মটা আমরা পিছন দিকে লিখলাম, কী হবে 1/n স্কোয়ার। এটা কিন্তু আমাদের যে এনার্জির যে পরিবর্তন, সেই এনার্জির পরিবর্তন n তম কক্ষপথের ক্ষেত্রে। এই সূত্রটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে। কি লিখলাম না, ডেল ই ইকুয়ালস টু 13.6 জেড স্কোয়ার 1 - 1/n স্কোয়ার। এটা কিন্তু একটু মনে রাখবে, এটা মনে রাখলেই তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হয়ে যাবে। আরেকটা টার্ম এখানে মনে রাখবে, যদি তোমাদের এনার্জি বের করতে বলে, এনার্জি যদি একটা বের করতে বলে আর একটা এনার্জি যদি দেওয়া থাকে, যে এনার্জিটা দেওয়া আছে সেটাকে 1 দ্বারা ডিনোট করলাম, তাহলে কি করবে, যে তম কক্ষপথের বের করতে বলবে ডিভাইডেড বাই n স্কোয়ার করে দেবে। এটা একটা সূত্র মনে রাখবে, যখন পরিবর্তন বের করতে বলবে যার দেওয়া থাকবে গুণিত যার বের করতে বলবে তার হচ্ছে কক্ষপথ দ্বারা কিন্তু স্কোয়ার দ্বারা কিন্তু ভাগ করে দেবে। এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় ঢুকিয়ে নাও। ওকে, এরপরে চলে আসো আমাদের নেক্সট আয়নাইজেশন এনার্জি। এটা ছিল এক্সাইটেড এনার্জি, এরপর চলে আসো আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কাকে বলে, কোনো একটা পরমাণু তার আয়নে রূপান্তরিত হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ দুই প্রকারের ঘটনা ঘটাতে পারে। তো এই যে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ করার জন্য তার মধ্যে একটা এনার্জির একটা কিন্তু গ্রহণ অথবা বর্জন কিছু না কিছু একটা ঘটনা কিন্তু ঘটে। তো সেটা তাহলে আয়োনাইজেশন এনার্জি, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো, আয়োনাইজেশন এনার্জি। হোয়াট ইজ দ্য আয়োনাইজেশন এনার্জি? আয়োনাইজেশন এনার্জিকে আমরা যদি EIN দ্বারা ডিনোট করি, কি দ্বারা ডিনোট করবো, EIN দ্বারা যদি ডিনোট করি, EIN দ্বারা যদি ডিনোট করি আয়োনাইজেশন এনার্জিকে, না আয়নে রূপান্তরিত হওয়ার জন্য সে যে কোনো সেল থেকে ইলেকট্রন আসতে পারে, তার জন্য আমরা ইনফিনিট ধরলাম এবং -1। তাহলে এর জন্য যদি আমি ধরি তাহলে কি হবে, এর জন্য হবে -13.6, এর জন্য হবে ইনটু জেড স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার, এটা হচ্ছে হবে হচ্ছে ইনফিনিটিভ মাইনাস একই রকম -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই 1। তাহলে এখন দেখো আমাদের পেলাম কি -13.6 জেড স্কোয়ার n স্কোয়ার প্লাস 13.6 জেড স্কোয়ার, এটা আমরা পেলাম। তো এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কিন্তু আর না করলেও চলবে। তাহলে এটা কিন্তু আমাদের পেয়ে গেলাম আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারবো তার ভ্যালুটা। তো আশা রাখবো কিন্তু আজকের এই ভিডিওর আপডেটটা, অর্থাৎ এই যে ভিডিওটা, অর্থাৎ এই যে পার্টের ভিডিওটা তোমার জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে কিন্তু শেয়ার করতে বলো না, অ্যান্ড অবশ্যই কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করতে বলো। ওখানে কিন্তু সবার আগে আমি কিন্তু বিভিন্ন রকমের নোটস, বিভিন্ন রকমের কোশ্চেন পেপার, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন ওখানে কিন্তু আলোচনা করি। এছাড়াও আমার সাথে যদি তোমাদের পার্সোনালি কোনো কথাবার্তা থাকে, আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা তোমরা কিন্তু জয়েন করতে পারো। অ্যান্ড তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমার কিন্তু মোটিভেট করবে আবার নতুন নতুন ভিডিও, আবার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকনে ক্লিক করতে বলো না। তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ডাল্টন সিরিজের নেক্সট পার্টের ভিডিওতে। চলো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে এবং ভালো থাকবে।